আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? আচ্ছা, জ্বলনবানের ব্যাপারে বা গুচ্ছ প্রেত চালনার ব্যাপারে কি আপনারা জানেন? আজকে এমন একটা ঘটনা আমাদের সাথে সুপ্রীতি শেয়ার করেছে, যেটা শুনলে আপনারা ভাবতে বাধ্য হবেন যে এরকমটাও হয়। আচ্ছা, বাড়িতে যদি কেউ মানুষের হাড় পুঁতে রাখে তাহলে কীরকম হয়? খর্দার মেয়ে সুপ্রীতি, বাপের বাড়ি ওখানে। ওদের বাড়িতে কালী পুজোর রাতে বেশ কিছু ঘটনা ঘটে, কালী পুজো এবং কালী পুজোর আগের রাতে। ইভেন এখনও তার মনে হয় যখনই সে কথা বলে, ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে বা ওকে কেউ দূর থেকে দেখছে, ওকে ফলো করছে। এমন একটা পরিস্থিতি আসে যেখানে ওকে সাইকিয়াট্রিস্টেরও হেল্প নিতে হয়। কি হয়েছিল না হয়েছিল সবটা জানতে পারবেন। ইভেন ওরা যখন এই সব থেকে বেরিয়ে আসার জন্য, একটু রিল্যাক্স করার জন্য দীঘাতে যায়, নিউ দীঘাতে, সেখানেও এই ঘটনাগুলোর রেশ তাদের পেছন ছাড়েনি। সাংঘাতিক একটা ঘটনা শুনতে চলেছেন আজকে কিউরিও ফাইটে। আজকের এই এপিসোডটা আপনারা কারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানান, এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তবের আড্ডাতে নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব নিয়ে বেশ একটা ইন্টারেস্টিং এপিসোড এসেছে, যেটা দেখলে আপনারা নিজেরাই নিজের ভাগ্য গণনা করতে পারবেন নিজের ডেট অফ বার্থ থেকে, বা আপনার প্রিয় মানুষ বা আপনার বন্ধুদেরও। কোন মানুষের সাথে আপনার প্রেম টিকবে, কোন মানুষের সাথে টিকবে না, সেটাও বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে। ইভেন কার জন্য কোন প্রফেশন, কোন কেরিয়ার সুটেবল, সেটাও জানা যাবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং কমেন্ট সেকশনের পিন্ড কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই পার্টিকুলার ভিডিওটার। ডেফিনেটলি দেখে জানাবেন কেমন লাগলো। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্য ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, এরকমই একটা পডকাস্ট করতে চান বা ঘোষলি কল রেকর্ডিং করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডি, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের থার্সডে স্পেশাল মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো সুপ্রীতি। হ্যাঁ কৌস্তব, বলো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো মন্দ ভয় সবকিছু মিলিয়েই একটা রকম আছি। আচ্ছা, তুমি খড়দাতে থাকো, রাইট? হ্যাঁ, আমি খড়দাতে থাকি, খড়দা বলরাম হসপিটালের কাছে আমার বাড়ি। আচ্ছা, আর শ্বশুর বাড়ি কোথাও? আমার শ্বশুর বাড়ি সোদপুর। ওকে। তোমার সাথে যখন আমার কথা হয় বা তোমার ঘটনাটা আমি যেটা শুনেছি বা জেনেছি, আমার একটা ফ্যাক্ট সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। ওই পার্টিকুলার সময় যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটার বেশ কিছু মেমোরিজ, বেশ কিছু স্মৃতি তোমার মনে নেই, তুমি একদম হারিয়ে ফেলেছো সেটা। আর তুমি যে জায়গাটার মধ্যে দিয়ে গেছো বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো, ইভেন রেকর্ডিং এর আগেই তুমি আমাকে জানালে যে তোমার সাথে যে ঘরে ঘটনাগুলো ঘটেছিল, তুমি সেই রুমে বসেই এত রাতে আমার সাথে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করছো। অ্যান্ড এই কেসটা কবে থেকে শুরু হয়েছিল? এই জিনিসগুলো শুরু হয় আমার 2016 সাল থেকে। 2016 সাল থেকে, তাই তো? হ্যাঁ। মানে তখন বিয়ে হয়ে গেছিল তোমার? হ্যাঁ, আমার 2015-তে বিয়ে হয় নভেম্বর মাসে, আর 16 সালেই আমার সাথে এই ঘটনাগুলো ঘটতে থাকে। যে ঘটনাগুলো আমার জীবনের সব থেকে আমার মানে জীবনটাকেই পাল্টে দিয়েছে। আমি যেরকম প্রাণোচ্ছল নাচ গান সমস্ত কিছু আনন্দের মধ্যে দিয়ে থাকতাম, এখন প্রত্যেকটা কিছুতে আমার ভয় লাগে। নিজের বাড়িটাতে থাকতেই আমার নিজের ভয় হয়। আমূল পরিবর্তন এসে গেছে আমার জীবনের মধ্যে। তাছাড়া তোমাদের যে বাড়িটা রয়েছে, ঠিক আছে, হ্যাঁ, বা যেখানে তুমি থাকো, তোমার বাবা বা তোমার যারা পূর্বপুরুষ রয়েছেন তারা বাংলাদেশ থেকে এসেছিলেন, তাই তো? একদম একদম, যেটা তুমি বলেছিলে আমাকে। হ্যাঁ।
আর আই থিঙ্ক এটাই হয়তো কারণ তোমার ঘটনাটা বা তোমার ঘটনার সূত্রপাতের, রাইট? কিছুটা কিছুটা কিছুটা। আচ্ছা, কি ঘটেছিল সুপ্রীতি? একটু শুরু থেকে আমি জানতে চাই কি ঘটেছিল তোমার সাথে। আমি তোমাকে একদম শুরু থেকেই তোমাকে বলছি। আমার 2015 সালে বিয়ে হয়, যে সময় তখন জাস্ট 20 বছরে আমি পা রেখেছি, তারপরেই আমার বিয়ে হয়ে যায়। যে সময়টা আজকালকার 2024-এ যখন সব মেয়েরা নিজেদের বিল্ড আপে থাকে, তখন আমার বিয়ে করে ফেলতে হয়। বাবা যেহেতু ছোটবেলাতেই মারা যায়, কিন্তু পড়াশোনাটা আমি তারপরেও চালিয়ে গেছিলাম। কিন্তু কিছু পরিস্থিতি 2016 সালে এমন আসে যে আমাকে পড়াশুনো কিছুদিনের জন্য স্টপ রাখতে হয়েছিল। আচ্ছা, কারণ আমি বাড়ি থেকে বেরোতেও ভয় পেতাম, ঘরে থাকতেও যেমন ভয় পেতাম, ঘরের থেকে বাইরে বেরোলেও আমার ভয় চলতো আমার সাথে। তো আমি সেটাই এখন তোমাকে বলবো, সেই ঘটনাগুলো একের পর এক। মানে এখন তোমাকে যে বলছি, আমি এখনো যেন মনে হচ্ছে যে তুমি শুনছো, তার সাথে যেন আরো কেউ শুনছে এই পুরো ঘটনাটা। আমাকে বাধাও দিয়েছে অনেকবার যে আমি যাতে এইগুলো না বলতে পারি, কিন্তু অনেক মনের সাহস নিয়ে আমি জিনিসটা বলবো আজকে। কি ঘটেছিল সুপ্রীতি? হ্যাঁ দেখো, তখন নতুন নতুন বিয়ে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া টুকটাক লেগেই থাকে। তা আমার ঝগড়া হয়, আমি বাড়ি চলে আসি। আসার সময় সোদপুর থেকে খড়দায় চলে হ্যাঁ, সোদপুর থেকে আমি খড়দায় আসি। এসে জাস্ট বাড়ির দরজাটার গেটটা খুলেই দেখি, প্রথম চোখে পড়ে যে আমার একটা ছোট্ট পোষ্য বিড়াল সে গেটের সামনে পড়ে রয়েছে। গেটের সামনে পড়ে থাকতে আমি, এখানে তুই কেন শুয়ে আছিস সোনা? এবার ওকে তুলেছি, দেখলাম ওর বুকের কাছে রক্ত, আর যেই হাতে ওর মাথাটা নিয়েছি দেখছি ওর মুখ থেকে পুরো রক্ত আমার হাতে পড়ে গেল। আমি চিৎকার করি মাকে যে মা, সোনা এখানে। মা বলছে সোনা তো ঘরে খাচ্ছিল, কি হয়েছে? আমি বলছি দেখো মা, ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি এসো। সেই শুনে আমার দাদাও ওপর থেকে নিচে চলে আসে। দাদা ওকে এসে দেখে বলে ও তো মারা গেছে। কি করে কি হলো? তখন মা বলে ও তো ওকে খাবার দিয়েছি, খেয়ে ও তো কোথায় গেল আমি বুঝতে পারলাম না। আমি বলছি এই দেখো, তা মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ঘরে আসি, ওকে ওর কাজকর্ম কমপ্লিট করে, এমনিতেই কাজকর্ম কমপ্লিট বলতে তুমি ওকে পুঁতে দিয়েছো? হ্যাঁ, ওকে আমি, আমাদের এখানে একটা গঙ্গার ঘাটে একটা জায়গা আছে যেখানে পোষ্যদের সমস্ত দেহ করা হয়, পোতা হয়, সেখানে গিয়ে ওকে দিয়ে আসা হয়। তারপর বাড়িতে এসে মনটাও খারাপ, মায়েরও মন খারাপ। এবার ঘরে থাকি। ওই দিনকে রাতের বেলা আমি আর মা একসাথেই শুতাম। এবার শুয়ে হঠাৎ করে না যেন একটু ভয় ভয় লাগলো। তা মা বললো তুই ভয় মা খুব ভয় করছে, তুমি ওপরে আসবে? তা মা বললো না। তা আমি শুয়েছি, এবার জাস্ট তখনও মায়ের সাথে কথা বলতে বলতে চোখটা জাস্ট লেগেছে, আর তন্দ্রা আচ্ছন্ন, কিন্তু গভীর ঘুমে আমি যাইনি। এবার মনে হলো যেন পায়ের কাছে কেউ একজন বসে আছে, আর গাটা কেমন ভারী ভারী লাগছে। তার আমার ঠিক পাশে আরেকটা সাদা রঙের বিড়াল, সে বসে হঠাৎ করে না খুব জোর চিৎকার করে উঠলো, আর পুরো ফুলের মতো ফুলে গেছে, আর চোখগুলো বড় বড়। ওর চিৎকারে আমি চোখটা খুলেছি, যে বসেছিল যেন মনে হলো কেউ সরে গেল। এবার তারপরে আমি, মানে তোমার খাটে তুমি শুয়েছো, তোমার মা মাঝে মানে মেঝেতে শুয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি খাটের সাইডে শুয়েছি আর মা মেঝেতে শুয়েছিল। এবার তারপরে হঠাৎ করে ওরকম হতো, মা বললো ঠিক আছে দাঁড়া, আমি ওপরে উঠে শুচ্ছি, তুই একা ভয় পাচ্ছিস, আমাকে গায়ে হাত দিয়ে শো, দেখ ভয়টা কেটে যাবে। আচ্ছা, এবার ওই দিনকে রাত্রিবেলাটা শুয়ে পড়েছি, আর কোনো সেরকম কিছু হয়নি। কিন্তু পরের দিন সকালে কি বলবো, হঠাৎ করে খুব গা জ্বালা করছে। তা মা বলছে খুব গরম পড়েছে তো সেই জন্য গাটা জ্বালা করছে। এবার গা জ্বালা করছে, চান মানে বিশ্বাস করবে না, মানুষে কতবার গরমে স্নান করে, 2বার 3বার, আমি 10-12 বার চান করেছি, আমার গায়ের জ্বালা কমছে না। রাতের বেলা আমি দেখি গায়ে এরকম লাল লাল ফোস্কার মতো বেরিয়েছে। এবার মা ভেবেছে যে গরমে অ্যালার্জি। তা মা বললো আজকে তুই এসিটা জোরে করে দিয়ে শো, কিছু হবে না। আমি এসিটা চালিয়েছি, তবুও না আমি বিছানাতে পিঠ ঠেকাতে পারছি না, এত গা জ্বালা করছে। এবার শুয়ে আছি, শুয়ে ঠিক তখন কটা বলবো, ধরো 1:30 থেকে 2টো হবে, আমার হঠাৎ করে কেমন যেন একটু চোখটা আমাদের ঘরের আলমারির মাথার ওপর গেল।
আচ্ছা ওখানে আচ্ছা। একটা যেন মনে হচ্ছে কেউ একজন বসে আছে। আলমারির মাথাতে? হ্যাঁ, আমি বলছি ওখানে কে মাথার ওপর বসবে? আর হঠাৎ করে ওই বিড়ালটা আমাদের জানলার কাছে বসেছিল, ও দৌড়ে চলে গেল আমার পায়ের কাছে, মানে আলমারির কাছাকাছিটাতে গিয়ে একটা বিকট আওয়াজ করছে। মানে সে ও মানে ওদের বিড়ালে বিড়ালে ঝগড়া হয় যখন, ওরা খুব ফেরোসাস হয়ে যেমন চিৎকার করে, ওই রকম চিৎকার করছে না। ও এমন কাউকে দেখেছে তাকে ও সহ্য করতে পারছে না। আর আমার গাটা এমন ভার হয়েছে, কি বলবো কৌস্তব তোমাকে, আমি পাশে মাকে ডাকতে পারছি না। আমার যেন মনে হচ্ছে ফুল বডি প্যারালাইসিস হয়ে গেছে। আর আমার চোখটা খোলা, আমি ওখানে ওরকম দেখছি। এবার বেশ কিছুক্ষণ পর আমার একটা মুখে গোঙানির আওয়াজ হয়, ওতে আমার মায়ের চোখ খুলে যায়। এত কিছু হয়েছে, আমার মা কিছু শুনতে পায়নি। এবার ওই গোঙানির আওয়াজে যেই মা চোখ খুলে দেখছে আমি ওরকম গোঙাচ্ছি, মা বলছে কি হয়েছে রে, তুই এরকম করছিস কেন? যেই মা এরকম ধাক্কা দিয়েছে, আমি বলছি ও মা দেখো ওখানে কে বসে আছে, কে বসে আছে? মা বলছে তুই একটু ভয় পাচ্ছিস, ওর কেউ বসে নেই, দেখ এই তো ঘরে আমি রয়েছি, ওই দেখ ও সদু রয়েছে, কি হয়েছে? কেউ তো নেই, কিচ্ছু নেই, তুই ভয় পাচ্ছিস বলে মা। এটা সেকেন্ড রাত? এটা সেকেন্ড রাতে। এরকম কি বলবো কৌস্তব, প্রায় এই জিনিসটা সপ্তাহখানেক আমার সাথে চলছে। কাউকে বসে থাকতে দেখছো? কাউকে একটা বসে থাকতে কোনো সময় দেখছি, কোনো সময় দেখছি আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে খালি আমাকে দেখছে আর দুলছে। মানে যতবার ওনাকে ভালো করে দেখতে চাইছি, মুখটা কিছুতেই বুঝতে পারছি না আমি। আর গায়ে জ্বালা কৌস্তব, তোমাকে কি বলবো, যেন মনে হচ্ছে আমাকে কেউ আগুনের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে। একটা মিনিট নেই যে আমার গা জ্বালা করছে না। আচ্ছা আচ্ছা। এবার তখন গঙ্গার জল দিচ্ছে মা, ঠাকুরের ফুল ছুঁয়ে দিচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এইরকম হতে হতে মা বলছে তোর কি গায়ে জ্বর? গায়ের টেম্পারেচারও মা চেক করেছে, কিন্তু কোনো জ্বর নেই। এবার প্রায় 2 সপ্তাহ পর আমি এবার তখন মনে মনে করি যে না, কে আছে আমি দেখবই, ওটা কে। তখন একটা রাতে আমি ঠিক ওই দিনকার চোখ বন্ধই করিনি, চোখ খুলে রয়েছি। চোখ খুলে ঠিক ওই মাঝরাত হয়েছে, তখন আমি দেখছি, মানে ভালো করে দেখতে দেখতে মনে হচ্ছে আমার একটা ছোটবেলার টিচার ছিলেন। সেই টিচার উনি সুইসাইড করে মারা যান প্রায় 2007 সালে। আত্মহত্যা করেছিলেন? হ্যাঁ, সুইসাইড করেছিলেন, গলায় দড়ি দিয়ে মারা যান। এবার তখন আমি দেখছি পিউদি, আমার না তখন আমার মাথা থেকেও বেরিয়ে গেছে যে পিউদি মারা গেছে ওই সময়টুকুর জন্য। আমি পিউদি তুমি এসছো, তা ওখানে কেন বসে আছো? পিউদি পিউদি বলে 2-3 বার ডেকেছি। আমি ভালো করে দেখছি, এবার পুরো দেখছি না পিউদিই বসা। তারপর ওরা মানে আলমারির মাথায়, তাই তো? আলমারির মাথার উপরে দেখছি পিউদি বসে রয়েছে। আর তুমি পুরোপুরি জেগে রয়েছো, স্বপ্ন দেখছো না? হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি না, কিন্তু আমার গাটা খুব ভারী, আমি নড়াচড়া করতে পারছি না। তুমি এসোছো, আমি নর্মাল মানুষের সাথে যেমন কথা বলে অনেকদিন না দেখা হলে তারপর দেখা হলে, তুমি ভালো আছো, তুমি এতদিন কোথায় ছিলে, আসোনি কেন, এরকম করে কথা বলছে। এবার ওই কথার আওয়াজে মা ঘুম ভেঙে যায়। মা বলে তুই কি বকছিস রে? আমি মা এই দেখো পিউদি এসছে। তখন মা আমাকে খুব জোর ঝাঁকানি দেয়, দিয়ে বলে যে তুই পিউদিকে দেখছিস? পিউদি কোথায়? পিউদি তো স্টার হয়ে গেছে। আমার তখন মাথায় আসে, আরে হ্যাঁ তো, পিউদি তো চলে গেছে, পিউদি তো মারা গেছে। আমি ওমা, তখনই সাথে সাথে আমার গা জ্বালা শুরু হয়। ওমা গা জ্বালা করছে, আমি না এখন স্নান করতে যাব। মা বলছে রাত্রি 2টোর সময় তুমি স্নান করবে? আমি স্নান করব বলে আমি ছিটকে বাথরুমে গেছি। বাথরুমে গিয়ে হয়েছে আমার আর একটা ঘটনা। কি বলবো, বাথরুমে চান করতে যাচ্ছি, যেন চান করতে দাঁড়িয়েছি, আমার যেন মনে হচ্ছে আমার পেছনে কেউ একজন রয়েছে। আচ্ছা, এরকম আমি জাস্ট ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম কেউ নেই। এবার আমি স্নান করছি আপন মনে, হঠাৎ করে চোখ গেল আমার জানলার দিকে। জানলার দিকে যেতে দেখছি কেউ একজন আমাকে দেখছে, স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ একজন আমাকে দেখছে, কিন্তু তার শরীরটা আমি বুঝতে পারছি না। মানে ব্যাপারটা এটা হচ্ছে, তুমি স্নান করতে করতে দেখছো যে কেউ তোমাকে দেখছে, আমাকে দেখছে, মানে ওই অবস্থায়? আমি কে কে কে, কিন্তু কোনো পেলাম না। এবার মা বলছে তুই এতক্ষণ ধরে বাথরুমে কি করছিস, বেরো, অনেক রাত হয়েছে, বাইরে আয়। এবার বাইরে যখন এসছি, আমার মা আমাকে বলছে তোর গায়ে হঠাৎ এত আঁচড় আসলো কোথা থেকে রে?
কোথায়? তখন দেখছে যে আমার পিঠের মধ্যে 3-4খানা আঁচড়। মা আবার গঙ্গা জল দিয়ে বললো, না জিনিসটা খুব বাজের দিকে যাচ্ছে, তুই এতটা ভয় পাচ্ছিস, জিনিসটা খুব বাজে হচ্ছে বলে মা আমাদের বাড়ির যে ঠাকুর মশাই, কাকু কাকু বলিস, সেই কাকুকে ডাকলেন। এবার কাকু এসেছেন, এসে বললো যে কোন ঘরে তোরা শুস, কোন ঘরে অসুবিধা হচ্ছে, বলে সে আমাদের ভেতরের ঘরে আসলো। একটা কুম্ভের জল নিয়ে উনি সারা ঘরে ছিটিয়েছে। তুমি বিশ্বাস করবে না কৌস্তব, জল তো মাটিতে পড়লে একটা টাইম লাগবে শুকাতে, অন্তত তো 1 মিনিট কি 2 মিনিট তো লাগবে। জলটা যেন উবে গেল যে ঘরের মধ্যে ছিটিয়েছে। আচ্ছা, উনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেছে, বলছে এখানে খুব বাজে জিনিস আছে। আর ওর শরীরটা দেখে তোমরা বুঝতে পারছো না যে এইরকম গায়ে যে ফোস্কার মতো পড়েছে, এটা কি হয়েছে? মা তখন বলছে কি হয়েছে, গরমের র্যাশ ভেবেছি। বলছে না, এ যেটা হয়েছে সেটা আমার দ্বারা সম্ভব নয় একে তাড়ানো। এখানে খুব ডেঞ্জারাস প্রেতাত্মা রয়েছে, 1-এর বেশি প্রেতাত্মা রয়েছে, আর মেয়েকে খুব সাবধান, তোমার মেয়ের ওপরেই কিন্তু এই প্রেতাত্মাদের নজর এসছে। মা তখন খুব ভয় পেয়ে যায়, বললো তোমরা আর এই ঘরটাতে শুয়ো না, রাতের বেলা ঘরের লাইট জ্বালিয়ে তোমরা পাশের অন্য ঘরে গিয়ে শো, মেয়েকে এই ঘরে থাকতে দিও না। তারপরে আমরা অন্য ঘরে গিয়ে রাতে শুই, কিন্তু সেই রাতেও আমার ঘুম হয় না। মানে সবসময় যেন মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, কেউ একজন আমাকে সবসময় তার চোখের সামনে আমাকে রেখে, যেন তার চোখের আড়াল আমি হতে পারছি না। আর হঠাৎ হঠাৎ আমার ওই গা জ্বালাটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, তখনই আমি বাথরুমে যাচ্ছি। এবার তারপরে ঘটলো এই জায়গাটা, তুমি খুব ভালো করে শুনো, মানে এখানটাই সব থেকে আমার জীবনের এই সমস্ত স্মৃতি চলে যাবার ঘটনা। পরের দিনকে দুপুর বেলা, সবাই বলে রাত, আমার হয়েছে দুপুর বেলা, আমার ওই রকম হচ্ছে বলে আমার হাজবেন্ড এসছে, যে কি হয়েছে তোমার, তুমি এরকম ভয় পাচ্ছ কেন, এখানে এসে থাকবে বললে তার মধ্যে তুমি ভয় পাচ্ছ, নিজের বাড়িতে কেউ ভয় পায়? ও আসলে এইসব কিছু বিশ্বাস করতো না। তা ও বললো তুমি একটু হনুমান চালিসা শোনোনি? আমি বললাম না, আমি তো মাথা ঘামাইনি, আমি তো শুনিনি। তা ও আমার পাশে শুয়ে হনুমান চালিসাটা চালিয়েছে, আমি শুনেছি, জাস্ট শ্লোকটা কমপ্লিট হয়েছে, ফোনটা বন্ধ হয়েছে, আমি ওর পাশে শোয়া, বলে একটু চোখ বুজিয়ে থাকো, দেখো শরীরটা রিল্যাক্স হবে। এরপরে যেগুলো আমি তোমাকে বলছি কৌস্তব, একটাও কিন্তু আমার কিছু মনে নেই। আমার মা, আমার দাদা আর আমার বাড়ির লোক, মানে বৌদি আর আমার হাজবেন্ডের কাছে শোনা কথা, আমি এখনো পর্যন্ত এগুলো মনে করতে পারি না। হঠাৎ করে আমার 4 হাত পা পুরো বেঁকে গেছে, মানে পুরো, হ্যাঁ, দুটো হাঁটু জয়েন্ট হয়ে গিয়ে পা দুটো দুদিকে চলে গেছে, হাতও সেম। আর আমি একদম চোখ খুলছি না, আমার হাজবেন্ড আমাকে ঝাঁকাচ্ছে, কি হলো কি হলো কি হয়েছে, তুমি এরকম করছো কেন? ও অনেকটা চেষ্টা করেছে পাটাকে সোজা করে আমাকে বসানোর, হচ্ছে না, আমি একটা কেমন বিড়বিড় বিড়বিড় করে যাচ্ছি। তখনও বাধ্য হয়ে আমার দাদাকে ডাকতে গেছে, দাদাও এসছে, আমার মাও এসছে। কি হয়েছে? দাদা বলছে কি হয়েছে তোর, এরকম করছিস কেন? দাদা হয়তো ভেবেছে যে কোনো মানসিক প্রবলেম বা কিছু। কি হয়েছে কি হয়েছে বলে আমাকে টেনে তুলে বসিয়েছে। যেই বসিয়েছে তখন আমার চোখটা খুলে গেছে, আর চোখ দুটো আমার, মানে দাদা বলে যে বোন, আমি তোকে কোনোদিনও এইরকম চোখ আমি পৃথিবীর কাউকে দেখিনি, পুরো চোখ লাল আর পুরো ড্রাই আই, চোখে 1 ফোঁটা জল নেই। তোমার? আমার। দাদা তখন বলছে কি হয়েছে তোর, কি হয়েছে? তখন আমি বলতে শুরু করেছি, তোরা জমি বিক্রি করবি? তোর এত সাহস, তুই জমি বিক্রি করে দিবি? তোদের বাড়ি আমি ধ্বংস করে দেবো, এই ভিটেতে আমি ঘুঘু চড়িয়ে দেবো, তোদের বংশ শেষ করে দেবো, ওই জমির দিকে তোরা একদম তাকাবি না। আর আমার ওই ঘরটাতে আমার বাবার একটা ফটো ছিল। আমি বলছি, মানে একটা খুব বাজে ভাষা ইউজ করে বলছি, ওই ফটো ওখানে কেন? বার করে দে, ওকে বের করে দে ওই ফটো, এখান থেকে সরিয়ে দে। আমাকে কেউ ধরে রাখতে পারছে না, মানে আমি বিভৎস চিৎকার করছি আর এইসব উল্টো পাল্টা কথা বলতে থাকছি।
মানে তোমাকে আমি এখন বলছি, আমার এখনো যেন গায়ে কাঁটা দিচ্ছে। মানে কি বলবো, হঠাৎ করে এরকম শুরু হয়েছে। সবাই মানে কি করবে কি করবে, দাদা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। আমার হাজবেন্ড বলছে ওর কি হলো, ও এরকম কেন করছে। আর আমি সমানে, জমি বিক্রি যদি তোরা করেছিস তোদের সবাইকে মেরে ফেলে দেবো, একদম স্পষ্ট এতে আমি বলে যাচ্ছি যে একদম শেষ করে দেবো। তখন বৌদি বলছে শেষ করে দিবি, বেশ করবো, আমাদের জমি আমরা বিক্রি করব। আর তখন নাকি আমি একটা মানে ডবল টোনে বিভৎস জোর হেসে উঠেছি। কিচ্ছু আচ্ছা। করতে পারবি না তোরা, কিচ্ছু না, সব আমি শেষ করে দেবো তোদের। ওইদিকে যাবি তো তোরা শেষ হয়ে যাবি। তখন দাদা বলছে না, একে এইভাবে থামানো যাবে না, মা তারার স্নানের বস্ত্রটা নিয়ে আসো আগে। যেই বস্ত্রটা নিয়ে আসো বলেছে, তখন না আমি একদম মানে হঠাৎ করে লাফ মেরে উঠেছি। উঠে যেই মা নিয়ে গেছে, মানে মানুষ কি হামাগুড়ি দিয়ে হাঁটে, তো আমি উল্টো আর্চের মতো করে হাঁটতে শুরু করেছি। মানে তোমার পিঠটা নিচের দিকে রয়েছে মাটির দিকে, আর তোমার মাটির পেটটা উপরের ওপরের দিকে। দিকে, হ্যাঁ। আচ্ছা। আর্চের মতো করে আমি হেঁটে দেয়ালের দিকে ওঠার চেষ্টা করেছি। তখন সবাই মিলে ধরে আমাকে টেনে নিয়ে আসে, এসে যেই মাথার মধ্যে ওই কাপড়টা দিয়ে পুরো মুখটা ঢেকে দেয়, দিতে আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাই। আচ্ছা। এবার অজ্ঞান হয়ে যেতে, তারপর যখন সেন্স আসে তখন আমি কাউকে ঠিকঠাক করে চিনতে পারছি না। আচ্ছা। কি হলো, কি তোমরা? তারপর আস্তে আস্তে মানে এ করতে করতে জল খাইয়ে খাইয়ে তখন আমি বলি আমার কি হয়েছে, আমি এরকম, তোমরা এরকম হয়ে রয়েছো কেন? তা আমার বৌদির একজন জানাশোনা ছিল আমাদের খড়দারি দোপেরিয়া বলে একটা জায়গা আছে, সেইখানে একটা মসজিদে যায় সাথে সাথে। আমার ওইগুলো আচ্ছা। হওয়ার পরেই সন্ধ্যের মধ্যে ওরা বেরিয়ে যায়। এবার তো সবাই চলে গেছে, মা একা। এবার ভাবো আমি আবার ওই রকম বলা শুরু করে দিয়েছি, সবাইকে শেষ করে দেব, বাড়িতে ঘুঘু চড়াবো, মানে আমি পাগলের মতো এরকম, মানে পাগল এখন বলছি, বাট ওটা ফুল মানে আমার গলাই ছিল না নাকি একটা কেমন গলাতে আমি বলছি আমি এই ভিটেতে না ঘুঘু চড়াবো, আমার জমির দিকে যদি তোরা তাকিয়েছিস। এবার তখন এবার ওরা ওখানে গেছে, ওরা তখন বললো যে একটা মাদুলি দিল সবাইয়ের জন্য, যে ঠিক আছে এখন তো আমরা কেউ কিছু করতে পারবো না, আর তুমি যখন ওকে নিয়ে আসতে পারোনি আমাদের হাতে একটু সময় লাগবে। এটা মসজিদ থেকে বলছো? মসজিদ থেকে বললো ওরা। এবার মা সুমানে ফোন করছে যে তাড়াতাড়ি তোরা আয়, ও আবার ওই রকম করছে। কিন্তু না, এটা বেশিক্ষণ হতো না, জাস্ট 5 মিনিট কি 2 মিনিট, তার মধ্যেই আবার সব নর্মাল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর? এইরকমই হচ্ছে। এবার তখন মাদুলিটা দিতে আমি ওই রাতে আর কিছু হয়নি, ঠিক আছে। পরের দিন থেকে আমি শুরু করলাম মাদুলিটা খুলে দাও তো, আমার মাদুলিটা ভাল লাগছে না, তোমরা মাদুলিটা খুলে দাও, তোমরা মাদুলি পড়েছো কেন, ওইসব পড়বে না, এরকম আমি বলছি। এবার আমি বাথরুমে গিয়ে মানে হয়তো তখনও আমার ভেতরে ছিল বা কি হয়তো ছিল, সেই কারণে আমি মাদুলিটা খুলে ফ্ল্যাশ করে দিয়েছি। মাদুলিটা ফ্ল্যাশ করে দিয়েছো? মানে মাদুলিটাকে খুলে দিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, কোমরের মধ্যে ফ্ল্যাশ করে দিয়েছো। ফ্ল্যাশ করে দিয়েছি। এবার তারপরে যেই ফ্ল্যাশ করেছি না, তারপরে আমি পুরো চুপ হয়ে দাঁড়িয়ে গেছি, দরজা খুলছি না। আমাকে রীতিমতো দরজা ভেঙে বাইরে আনতে হয়েছে। আমি একদম চুপচাপ বসে রয়েছি আর দুলে যাচ্ছি। এবার বলতে আগে পিছু? হ্যাঁ, সামনে আর পেছনে দুলছি, দুলে যাচ্ছি। এবার তখন এবার মা বলছে তোর হাতের মাদুলি কোথায়? মায়ের কথার কোনো উত্তর দিচ্ছি না, আর আমি নাকি কি একটা বেশ সমানে বলেই যাচ্ছি মুখের মধ্যে। এবার তখন আমার হাজবেন্ড খুব রেগে গেছে, তোমার হাতে মাদুলিটা এনে দিলাম তুমি ফেলে দিয়েছো বলে এরকম আমাকে যেই ঝাঁকিয়েছে, আমি ওকে এমন জোর ধাক্কা দিয়েছি প্রায় ধরো 4-5 হাত দূরে গিয়ে ও পড়েছে। এবার সবাই আমাকে ভয় পেতে শুরু করেছে যে এটা কি হলো কি হলো। তখন কিছুই নেই, মাদুলিটাও পেরে দিয়েছে। তখন ওদের একটা জল পোড়া দিয়েছিল, সেই জল পোড়াটা জোর করে আমাকে খাইয়েছে। খাওয়ানোর পর আমি কিছুক্ষণের জন্য শান্ত হয়েছি। তা এইরকম ভাবে ওই দিনকে রাতের বেলা
একটাও চুপচাপ ছিলাম, কিন্তু না আমি সমানে দেখছি যে আমার মাথার কাছে কে একজন দাঁড়িয়ে আছে, আর কে একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে। আমি এরকম করে তাকিয়েছি, সে না মনে হচ্ছে অ্যাজ ইফ আমি খুব ভালো কাজ করেছি, মানে আমাকে খুব দেখে হাসছে। এবার আমি মাকে বলছি, ও মা দেখো না কে দাঁড়িয়ে আছে। মা বলছে ওই সব দিকে তাকাস না, তুই এমনি শুয়ে থাক। আমি বলছি না মা, আমি একটু ওনার সাথে কথা বলবো। মা বলছে তুই কার সাথে কথা বলবি, কেউ নেই। এবার আমি বলছি না না দেখো না দাঁড়িয়ে আছে, আমি একটু যাই কথা বলবো। সে আমাকে যে হোক করে মা সারা রাত ধরে বেঁধে রেখে দিল। এবার পরের দিনকে আসলেন ওই মুসলিম যারা এই এ করেন ওইখানকার লোকেরা, মসজিদের লোকেরা আসলেন আমাদের বাড়িতে। এসে ওনারা সমস্ত মাটি টাটি নিয়ে ওদের যে যা ক্রিয়া ট্রিয়া করেছে, করার পরে আমাকে একটা ঘরে বসিয়েছে। বসিয়ে আমি কিছুতেই বসবো না। আমি বলছি ওরা কেন রয়েছে, ওরা কেন এখানে এসছে, ওদের চলে যেতে বলো। মা বলছে না ওরা এসছে, বৌদি ডেকেছে তাই এসেছে, তুই বেশি কথা কম বল। আমি বলছি না না তুমি ওদের চলে যেতে বলো। এবার ওরা জোর করে আমার মাথার উপর একটা কি জল দিল, দেওয়ার পর আমাকে এসে বসিয়েছে। বসিয়ে বলছে যে তুই কে। আমি কোনো উত্তর দেইনি। অনেকবার ওরা জিজ্ঞাসা করেছে, তারপর আমাকে একটা কি জোর মেরেছে। তখন আমার ভেতর থেকে দুটো সাউন্ডের কথা বেরোচ্ছে, একবার মেল ভয়েসের মতো ফ্যাস ফ্যাসে গলা, একবার মানে তোমাকে বলছি আমার এখন যেন কি হচ্ছে সেটা আমি জানি, গা পুরো কাঁটা দিয়ে উঠছে। আর একটা অন্যরকম কেমন একটা গলা। তখন বলছে তুই একে ধরেছিস কেন। বলছে ওরা মানে অনেকক্ষণ বলার পর বলছে ওরা ওই জমি যেন বিক্রি না করে। বলছে জমি বিক্রি তোকে কে পাঠিয়েছে। মানে তুমি পজেসড অবস্থায় ওনাদেরকে এই পুরো বিষয়টা বলছো? হ্যাঁ, প্রথমে তো বলতে চাইছিলাম না, ওনারা আমাকে জল কিছু একটা খাওয়ালো। খাওয়ানোর পর আমি বলছি না, আমার মুখ থেকে অন্য আর দুজন বলছে। আচ্ছা আচ্ছা। তখন বলছে ওরা ওই জমিটা বিক্রি যেন না করে। কেন ওরা জমি বিক্রি করবে। তখন বলছে তুই কে, তোকে কে পাঠিয়েছে এখানে, না তুই নিজে নিজে মেয়েটার পেছনে এসছিস। বলছে না আমাকে পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে আমি বলবো না, ওরা যেন জমি না বিক্রি করে। তা বলছে মেয়েটাকে কেন ধরে রেখেছিস। বলছে মেয়েটাকেই তো ধরে রাখবো, যেতে আমরা কিছুতেই দেব না। বলে অনেকক্ষণ এই জিনিসটা চলে, অনেকক্ষণ, মানে ওনারাও ছাড়বে না এরাও ছাড়বে না। মানে তার মধ্যে আমার যে কি হয়েছে সে মানে বলছি তো পুরোটাই আমার কাছে এখনো কিছু মনে নেই, কালি গায়ের এখনো চিহ্নগুলো রয়ে গেছে তাদের দেওয়া। লাস্টে বললো যে ওনারা সমস্ত ক্রিয়া করার পর আমি অনেকক্ষণ পরে ওদের গেটে করে একটা হাঁড়ির মধ্যে কিছু ছিল, সেই একটা ধোঁয়া মতো চলে যায়, আর তারপরেই সেটা বন্ধ করে দেয়, দিয়ে বলে যে তুমি এটা কোথাও এতে গিয়ে কবরস্থানে গিয়ে পুঁতে দিয়ে আসো। দুটো তোমার ভেতর থেকে যেটা বেরিয়ে গেছে সেটা। ওকে। এবার আমার মানে এইগুলো সবাই তোমাদের ফ্যামিলির লোকজন দেখেছে পুরো বিষয়টা সবাই দেখেছে। আচ্ছা আচ্ছা। আমার মা তো রীতিমতো কাঁদতে শুরু করে দিয়েছে যে মেয়ে বাঁচবে তো। এমনও ওরা বলেছিল যদি মনে যা হচ্ছে একে বাঁচানো খুব মুশকিল হবে, কারণ আমার শরীর এতটাই দুর্বল হয়ে গেছিল ওই 2-3 সপ্তাহ। ওই গা জ্বালানো ওই গা জ্বালানোটাও ছিল হচ্ছে একটা জ্বালানো বান দিয়েছিল আমাকে। আচ্ছা আচ্ছা। ওই জ্বালানি বানের জন্য আমার সারাক্ষণ মনে হতো গা জ্বলছে, আর ওই রকম ফোসকা পড়ে গেছিল। মানে ফোসকা গুলো কৌস্তব তোমাকে কি বলবো, মানুষের ওই যে আগুনে ছ্যাঁকা লাগলে যেমন ফোসকা না, ওই রকম না, ওটার যে ছাল উঠে গেলে পুরো লাল দগদগে হয়ে যায়, ওরকম লাল দগদগে হয়ে গেছে পুরো। আর কোনোটা কিন্তু তুমি বাইরে থেকে দেখতে পাবে না, সব ভেতরে শরীরের ভেতরে ঢাকা অংশে ওই জিনিসগুলো দেখা যাচ্ছে, প্রাইভেট পার্টসে। কিন্তু তুমি যখন ইনিশিয়ালি এরকম ভয় পাচ্ছিলে তখন তুমি এক ম্যামকে দেখতে পাও যে ম্যাম আত্মহত্যা করেছিলেন, রাইট? রাইট। আলমারির ওপরে বসে আছেন বা এরকম।
কিন্তু এই যে ওঝা যারা এসছেন বা যারা মুসলিম ফকির যারা এসছেন, হ্যাঁ তারা বলছেন বা তাদেরকে তুমি বলেছো রাদার যে তোমাকে বা তাকে পাঠানো হয়েছে তোমার ওপর। আচ্ছা, তারপর কি হলো বলো। তারপরে হচ্ছে ওটা হওয়ার পর আমার বেশ কিছুদিন লাগে একটু সুস্থ হতে, কিন্তু ওরা বাড়ি বেঁধে দিয়ে যাওয়ার পরেও ওরা একটা কথা বলেছিল যে এর শরীর হয়তো ছেড়ে দিয়েছে বা তোমাদের ঘরে ওরা ঢুকতে পারবে না, কিন্তু এইটুখানি বলতে পারি যে দুজন তো আমাকে পজেস্ট করে দিয়েছিল, সেহেতু ওই দুজনকে এরা তাড়াতে পেরেছিল। তাছাড়াও আর একজনও ছিল যাকে তাড়াতে পারেনি এরা, যাকে তাড়াতে পারেনি, আর তার সেই আসল ছিল। আচ্ছা আচ্ছা। মানে সে বাড়ির চারপাশে ঘুরতো, সমস্ত খবর আদান প্রদান তার দ্বারা হতো। মানে আমরা এইখানে কি করছি তারা সেখানে বসে সমস্ত কিছু জানতে পারতো। আমরা পরে আস্তে আস্তে তোমাকে পরে বলছি, সমস্ত কিছু জেনে গেছিল, জানতো ওরা। আচ্ছা, কি হলো বলো তারপরে। তারপরে ঘটলো এরকম, ওই দিন রাতটা ঠিক গেছে, তার পরের দিনকে আমরা ঘরে শুয়েছি, হঠাৎ করে যেন মনে হচ্ছে আমাদের বাগানে কেউ হাঁটছে, মানে খসমস খসমস শুকনো পাতার ওপরে পা পড়লে যেমন আওয়াজ হয় ওই রকম। আমি প্রথমে ভেবেছি, মা ভেবেছে যে বিড়াল আছে তো আমাদের বাড়িতে, বিড়ালরা খেলা করছে। তখন মানে মাথাতে নেই যে উনি বলে গেছেন যে আর একজন আছে যাকে আমরা সরাতে পারলাম না, সে তোমার ঘরে ঢুকবে না কিন্তু তোমাদের চারপাশে ঘুরবে। এবার মা এরকম পর্দা তুলেছে, দেখছে কিছু নেই। এবার মা বললো কিছু নেই, তুই ঘুমানোর চেষ্টা কর, ঘুমা, দেখ কিছু হবে না। আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আমার চোখ খুলে যায়। কি হলো, কি যেন শুনলাম, কি বলবো কৌস্তব, আমি মানে কি মনে হয়েছে পর্দাটা এরকম হাওয়াতে উড়েছে, পর্দাটা তুলে দেখছি একজনকে দাঁড়ানো। এটা ওনারা চলে যাওয়ার পর হচ্ছে? হ্যাঁ। আর এই যে জিনিসটা তুমি বললে যে দাঁড়ানো রয়েছে, এটা কি তুমি নিজে দেখেছো, মানে মনে রয়েছে এই স্মৃতিটা? এই মানে ওই যে এই ঘটনা যেটা হলো, যতক্ষণ ওই যে মানে আমাকে ঝাড়িয়েছে, আমার শরীর থেকে ওই এন্টিটি গুলোকে বার করেছে, এই স্মৃতিগুলো আমার কিছু মাথাতে নেই। এগুলো কিন্তু আমি সম্পূর্ণ আমার দাদা, আমার মা এদের কাছ থেকে শুনে তোমাকে বলছি। বাট এই যে দাঁড়িয়ে ছিল এইটা আমার মাথায় আছে, কারণ এটা তার পরে মানে ওই এন্টিটি গুলো আমার শরীর থেকে চলে যাওয়ার পর কিছু কিছু স্মৃতি আমার মাথার মধ্যে রয়েছে, তাও পুরোটা না। আমি কিছু 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 সময় মনে পড়ে, আবার আমি ভুলে যাই। এবার দাঁড়িয়ে রয়েছে আমি না মুখটা দেখি না, পেছন দিকটা যেন মনে হচ্ছে আমাদের দিকে পেছন করে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ওমা চোর ঢুকেছে, ওমা চোর ঢুকেছে বলে যেই তাকিয়েছি, মানে মাকে ডেকে তাকিয়েছি, আর কেউ নেই, কেউ নেই। তারপরে এবার ওইরকম মানে চলছে, তা আমাকে কতগুলো ওরা দিয়ে গেছিল যে যখনই তুমি এরকম ভয় পাবে, ওই ফকিররা কিছু ওদের ভাষায় হয় না, মানে কি বলবো, আরবিতে কিছু হয়, সেগুলো আমাকে বলেছিল তুমি এগুলো পড়বে, আর একটা জল পড়া খেতে বলেছিল কনস্ট্যান্ট। তা এইরকম করে চলছে চলছে, আবার মাকে একজন বললো বাড়ির চারপাশটা পরিষ্কার করো, ছাদটা পরিষ্কার করো, এইগুলোর জন্য অনেক সময় এইসব এন্টিটি ফেন্টিটি আসে। এবার মা গেছে ছাদ পরিষ্কার করতে, আমি মায়ের পিছন পিছন উঠছি, উঠে দেখলাম যে মা ছাদ পরিষ্কার করছে। হঠাৎ করে মা এরকম পেছনে ঘুরেছে, কে রে মানা এসেছিস বলে, যেই ঘুরে ধারাম করে দেখলাম মা পড়ে গেল। তোমার মা পড়ে গেলেন? আমার মা পড়ে গেল। আমি দৌড়ে গেছি, মা পড়ে গেলে মা বলছে জানিস আমি না কাকে একটা দেখলাম দাঁড়িয়ে রয়েছে, আর সে আমাকে সজোরে ধাক্কা মেরে দিল। মানে আর একটু যদি এগিয়ে পড়তো দাদা, আমার মা 3 তলা থেকে 1 তলায় পড়তো, আর জাস্ট একটু এগিয়ে যদি মা পড়তো। মানে মা কি ছাদে ছিলেন? মা ছাদে ছিল, আর আমাদের ছাদটা না বেশি উঁচু গার্ডওয়াল দেওয়া না,
ছোট, হুম আর মায়ের মাথাটা জাস্ট গার্ডওয়ালের আগে গিয়ে পড়েছে, হুম মানে ছিটকিয়ে পড়ে মানে বীভৎস কাণ্ড হয়েছে। তা মা বললো আমাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে দিল, আমি না দেখেছি কে ধাক্কা দিল। আমি বললাম, কে? বলছে একটা কেমন একটা দেখতে। এবার তা এবার এরকম করে চলছে, ভয় কিছুদিন, জাস্ট ধরো 1-2 সপ্তাহ আমি ভয় পাওয়াটা কম করেছি। তারপরে আবার যেমন ভয় পাওয়া শুরু হয়েছে, ঘরের ছাদের ওপর উপদ্রব শুরু হয়েছে, যেন মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে, কেউ নড়ে যাচ্ছে। সে আমাদের একটা বড় বেল গাছ আছে, কোনো গাছ নড়ছে না, ওই গাছটা দেখছি দমদম করে নড়ে যাচ্ছে। মানে সবাই দেখছে, মানে আমার বাড়ি তো দেখছেই, আমার সামনেই, আমার ঠিক পাশেই জেঠুর বাড়ি, জেঠুকে আমার মা ডেকেছে, জেঠুও দেখছে গাছটা ওরকম নড়ছে। সে ঝড়ে যেমন গাছ নড়ে ওই রকম বড় গাছটা নড়ছে। তখন আমাদের বাড়ির সবাই ডিসিশন নেয় যে এইভাবে হবে না, একটা বাড়ির ওপর এটা কি হচ্ছে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, সবাই ভেবেছিল যে আমরা ভুল করছি। তখন একটা মেদিনীপুর থেকে, আমি ওনার নাম এখানে বলছি না, ওনাকে ডাকা হয়। উনি বিশাল মা কালীর সাধক। মেদিনীপুর থেকে এসেছেন? হ্যাঁ, মেদিনীপুর থেকে উনি আসেন। উনি এসে প্রথমে আমাদের পুরো বাড়িটা উনি দেখেন, মানে ঘর ভেতরে ঢোকেনি, আমাদের গেটের ভেতরে ঢোকেনি, আশপাশ থেকে পুরো বাড়িটা দেখে। দেখে কিছু কিছু জায়গা থেকে উনি মাটি নেয়, নিয়ে উনি কিছু ক্রিয়া করেন। ক্রিয়া করে বলেন যে তোরাদের অনেক কথা বলবো, সেগুলো তোরা বিশ্বাস করলে তোদের ভালো, না বিশ্বাস করলেও তোদের ভালো। আচ্ছা। তখন হঠাৎ করে উনি বলে, তোদের কি কোনো জমি আছে? ওনাকে কিন্তু আমরা জমির কথা কিছু জানাইনি দাদা, যে আমরা জমি বিক্রি করব বা কিছু কিছু। তোদের কোনো জমি আছে? তখন মা বলেছে হ্যাঁ আছে। জমিতে কাদের বাস করিয়েছিস? তা বলছে জমিতে কাদের বাস করাবো। তখন বলে যে এরকম, ওনার একটা পাত্র নিয়ে আসে, সেই পাত্রেতে জল দেয়, জলের মধ্যে উনি দুজনকে দেখান। সেই দুজন যে কে, আমি এখনো ভাবতে পারি না যে নিজের লোকেরা নিজের এত বড় কেউ ক্ষতি করতে পারে। উনি প্রথমে বলে যে তোমার মেয়েকে মেরে ফেলবে, এরা একদম ঠিকই করে ফেলেছে, তোমার মেয়ের ওপর এদের খুব আক্রোশ। আচ্ছা আচ্ছা। কারণ তোমার মেয়ে হচ্ছে তোমার বড় মাথার সম্বল। আমার দাদা বলে হ্যাঁ আমি হয়তো ওর থেকে অনেকটাই বড়, কিন্তু ওর যেটা ডিসিশন নেয় সেটাই ঠিক হয়, আমি ঠিক নিতে পারি না। ওই জন্য আমার বাড়িতে আমার কথা খুব সবাই মানে, যে না এটা আমি যেটা ডিসিশন নিই সেটাই হবে। তখন বলে তোমার মেয়েকে এই জন্য সরিয়ে দিতে চায়। মানে এটা কি মানে তোমার হাজবেন্ডও রয়েছে এই সময়টায়? হ্যাঁ। আর এই যে ইনিশিয়াল যে তোমার মুসলিম ফকিররা এসে জিনিসপত্রগুলো করলেন, সেটার কতদিন পরে এই ব্যাপারটা? মাসখানেক পরে, মানে ধরো পরের পূর্ণিমা পর যে চতুর্দশী আসে, সেই চতুর্দশীতে উনি এসেছিলেন। আচ্ছা আচ্ছা। তখন ওই চতুর্দশীতে এসে উনি একটা যজ্ঞের মতো করেন আমার বাড়িতে। করার পরে উনি আমার পুরো বাড়িটা সর্ষে দিয়ে বন্ধন করে দেন। আচ্ছা, সর্ষে দিয়ে বন্ধন করে দিয়েছেন? সর্ষে দিয়ে বন্ধন করেন। তখন আর বলে যে তোমাদের বাড়িতে 3টে প্রেত চালন হয়েছিল, আর তোমার মেয়ের ওপর 2খানা প্রেত চালন করেছিল। আর একটি প্রেত যেটা তোমাদের ওই বেল গাছের মধ্যে বসানো আছে, যে সমস্ত খবর তাদেরকে দিচ্ছে যারা জমিটা বিক্রি করতে চায় না। তুমি কোনোদিনও শুনেছো? আমরা তো জানি যে আমাদের পরিবারের বড়রা, মানে কাকা বলো জ্যাঠা বলো, এরা বাচ্চাদের বা ছোটদের স্নেহ করে। কোনোদিনও শুনেছো বাচ্চাদের মেরে ফেলতে চায় সম্পত্তির কারণে? এগুলো আমরা সিনেমাতে দেখেছি না, ঘটেছে আমার সাথে। তোমাকে কে মারতে চাইছে? আমার নিজের ছোট কাকা। তোমার নিজের কাকা? এখনো বলতে গেলে আমার চোখে জল চলে আসে, যে কাকা আমাকে নিজে হাতে করে কন্যাদান করেছিল কৌস্তব, সেই কাকা যে আমাকে এইভাবে
অপ্রিয় হয়ে যায় কি করে আমি ভাবতে পারি না। খালি ওই জমিটুকু আমরা বিক্রি করব, তাও ওনাদের বাসস্থান আমরা কেড়ে নিতে চাইনি, বাসস্থানটা থাকতো, এখনো রয়েছে। কেসটা কি বলতো, ব্যাক আমার স্টোরিটা কি? আমার কাকা যখন আমরা বাড়িতে আলোচনা করি যে জমিটা বিক্রি করব, মানে বুঝলাম না, মানে তোমার কাকা আগে মানে কোথায় থাকতেন, কিভাবে এলেন? আমার কাকা আগে তো বাংলাদেশে থাকতেন, তারপর যখন এই দেশে আমার বাবারা সবাই চলে আসেন, আমাদের একটা দেবপুকুর ব্যারাকপুরে একটা জমি ছিল 3 বিঘা, সেখানে আমাদের আর একটা বাড়িও বানায় বাবা। তা ওই দেশ থেকে এসেছে, এখানে তো সেরকম থাকার জায়গা নেই বলে বাবা ওই বাড়িটাতে কাকাকে থাকতে দেয়। কতটা প্রপার্টির ওপর? 3 কাঠার ওপর? 3 কাঠার ওপর পুরো বাড়ি, ফার্নিশড বাড়ি, বাবা ওদের থাকতে দিয়েছিল যে তোমরা থাকো। আর তুমি বিঘা বললাম, ওই জন্য কনফিউজ না না না, বিঘা মিন্স হচ্ছে আমাদের পুকুর ছিল, বাগান ছিল, পুরো টোটাল জমিটা ছিল 3 বিঘা আর বাড়িটা ছিল 3 কাঠা। আমাদের 3 বিঘা তো অনেক বড়, অনেক বড়, বিশাল বড়। আমাদের 1 বিঘার কাছাকাছি পুকুর ছিল, বিশাল বড়। মানে তুমি যদি দেবপুকুরে গিয়ে কাউকে বলো তেলিনীপাড়ায় আমাদের বিশ্বাস বাগানে যাব, তোমাকে যে কেউ চোখ বন্ধ করে, আমি জায়গাটাও বলে দিলাম তোমাকে, আচ্ছা আচ্ছা, পুরো মানে বিশ্বাস বাগান বলতে সবাই চিনতো আমাদের। তারপর কি হলো কেসটা? ওই কাকাকে যখন বলি, কাকা আমার বাবা মারা যাবার পর থেকেই সমানে বলতো বাড়িটা লিখে দাও, বাড়িটা লিখে দাও। তো মা মানে বলতো উনি কিনে নেবেন? না, কিনবো না, তোমরা ফ্রি অফ কস্ট আমাকে বাড়িটা লিখে দাও। মানে ওনাকে থাকতে দেওয়া হয়েছিল, তারপর উনি ক্লেম করছেন বাড়িটা লিখে দেওয়ার কথা। বাড়িটা লিখে দাও আমাকে। তো মা বলে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি তোমাকে কেন লিখে দেবো? তোমাকে তো, তুমি ওকে তো বলেইছো তোমার দাদা যে যতদিন তোমরা জীবিত তোমরা ওই বাড়িতে থাকো, আমরা কেউ যাব না, লিখে কেন তোমার নামে দিতে যাব? দাদা তোমার সাথে কথা বলছে, আমার জানলায় 2টো টোকা পড়লো। মানে তুমি এখন ওই ঘরটাতেই রয়েছো? আমি ওই ঘরটাতে বসেই এখন তোমার সাথে রেকর্ডিংটা করছি। আমার পিছনের জানলাতে 2খানা টোকা পড়লো, একটি এখনো আমাদের বাড়িতে ঘুরে বেড়ায়। তারপর কাকার ব্যাপারটা বলো। কাকা লিখে দাও, আমরা বলেছি না, লিখে আমরা দেব না। তখন আমার কাকিমা একটা ওপেন চ্যালেঞ্জ করে, লিখে তোরা দিবি না, তেমন হলে তোরা লেখার জন্যই থাকবি না। আমরা তখন বুঝিনি কথাটার মানে। আমার কাকা আমার কাকিমা বাংলাদেশে নিয়মিত যাতায়াত করতো, ওখান থেকে ওরা প্রচুর ব্ল্যাক ম্যাজিক শিখে এসেছিল। আমরা পরে ওখানকার গ্রামের লোকেদের কাছ থেকে জানতে পেরেছিলাম। কোনখানের গ্রামের লোকেদের কাছ থেকে? দেবপুকুরের, মানে আমাদের বাগান বাড়ির ওখানকার গ্রামের লোকেদের কাছ থেকে আমরা জানতে পারি। যখন জমি বিক্রির জন্য আমরা যাই পরে, মানে আমি তো আর যাই না, আমার মা ওখানে আর পাঠাই না, ওই গ্রামের লোকেরাই আমার দাদাকে বলে যে আমার কাকু কাকিমা এটা কিরকম মানুষ গো, এরা তো ঘরে বসে যে কি করে তোমরা জানো না। কি করে মানে? ওরা কি দেখেছে? ওরা দেখে যে ঘরের মধ্যে এরকম মানে কোনো আগুন নেই কিন্তু ধোঁয়া, তারপর কালো কালো পুতুল বাড়ির চারপাশে ঝোলানো। আচ্ছা। কালো, তারপর ঘুঁটে দিয়ে পুতুল তৈরি করে। ওরা নাকি এতেও যায়, আমাদের আসামের কামাখ্যাতে। বলে ওরা তো মানে মানে কি বলবো, মানে বড় বড় ওই ব্ল্যাক ম্যাজিকের মতো ওরা সমস্ত কিছু, ওরা যেহেতু গ্রামের লোক ওরা এত কিছু বুঝতো না, মানে ওখানে না ম্যাক্সিমাম সাঁওতাল লোকেরা থাকে। ওরা খালি মানে ওই দেবপুকুরের ওই আমাদের তেলিনীপাড়া জায়গাটাতে সাঁওতালি বেশি, মানে এরা থাকে, আদিবাসী ধরনের মানুষরা থাকে। বলছে ওরা না কেমন কালা জাদু করে গো, তোমরা কি কোন মানুষ এসে বসিয়েছো? তা আমার দাদা বললে তো আমার ছোট কাকা বলে না গো, এরা না ভালো মানুষ না। তখন ওই যিনি মেদিনীপুর থেকে এসেছিল উনি বললো দেখো আমরা তো বলতে পারি না, আমি জাস্ট এইটুখানি বলেছিলাম তোমার বাড়ির লোক ওই জমিতে যারা আছে তারাই এই জিনিসটা করছে। তখন আমরা একে একে 2 করি, যে তার মানে এই জিনিসগুলো ওরাই করছে। ওকে ওকে ওকে। তখন আমার আর এক কাকিমা আছে,
সেই কাকিমা ওকে চেস করেছিল, তুমি এগুলো করেছো, ওরা এরকম বলছে, মানে কাকিমারও প্রথমে বিশ্বাস হয়নি, তখন ওপেন ডিরেক্ট ওরা স্বীকার করে, হ্যাঁ করেছি, বেশ করেছি, আরো করব। আরো ইন্টারেস্টিং একটা জিনিস তোমাকে বলি, ওরা যে এখনো করছে তার প্রমাণ, ওটা তো তোমার 16 সাল 17 সাল আমি এইভাবেই ভুগতে ভুগতে কাটিয়েছি। আর একটা স্পিরিটের কথা যেটা বললো, সেই স্পিরিটটা এখনো ঘোরে তোমাদের ওখানে? আমাদের বাড়ির ভেতরেই ঘোরে। আমি আগে একটা জিনিস জানতে চাই, তুমি বলেছিলে তোমার এক ম্যাম ছিল, তাকে তুমি কবার্ডের ওপর, আলমারির ওপর বসে থাকতে দেখতে, তার ব্যাপারটা কি? তিনি তো আত্মহত্যা করে মারা গেছিলেন, তার এর সাথে সম্পর্কটা কি? দেখো, এখন আমি তোমাকে বলতে পারি না যে আমার ম্যামই আমার চারপাশে ঘোরে কিনা, ঠিক আছে, কারণ ওই ম্যাম আমাকে খুব ভালোবাসতো, ওই ম্যাম আমাকে প্রচন্ড ভালোবাসতো। এবার হয়তো হতে পারে সেই ম্যামও আমাদের চারপাশে ঘুরছে, হয়তো সেই ম্যাম ঘুরছে বলেই যে খারাপ এন্টিটিটা রয়েছে সে আমার কোনো ক্ষতি করতে পারে না। যেরকম চরম ক্ষতি করে ফেলেছিল, আমাকে পজেসড করে দিয়েছিল, সেই জিনিসটা আর হয় না, বা আমার যে বলেছিল যে আমাকে মেরে ফেলতে চায়, সেই জিনিসটা আর হয় না। হয়তো সেই ম্যামের কিছু তো, দেখো আত্মহত্যা করেছে বলেই সে এবেল এন্টিটি, আমি তো বলতে পারি না। আচ্ছা, মানে এটা তোমার ধারণা, তুমি ক্লিয়ারলি জানো না? এটা আমার সম্পূর্ণ ধারণা। আমার অনেক সময় হয়েছে, অনেক খারাপ এতে গেছে যে আমি যখন আমার ছেলেকে ক্যারি করি, আমি অনেকবার আমার পেছন থেকে ফিল করেছি আমাকে কেউ ধাক্কা দিয়ে দিল। আচ্ছা, নর্মাল রাস্তা দিয়ে হাঁটছি, যেন মনে হলো সজোরে আমাকে কেউ ধাক্কা দিয়েছে, কিন্তু আমি পড়িনি, হয়তো আমার ম্যামই আমাকে ধরে নিয়েছিল, হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে। হতে পারে যাকে চালনা করা হয়েছিল সে তোমার ম্যামকে মিমিক করছিল, প্রিয়জন, কাছের জন ছিল, তাকে মিমিক করছে, হতে পারে। আচ্ছা, আমরা এগোই। এরপরে কি হলো? এরপরে যখন উনি এই বাড়িটা পুরোটা বন্ধন করে দিল, এখন হয়তো সেই আগের মতো ভয় পাওয়া সেটা নেই, কিন্তু না একটা বাড়ির মধ্যে একটা মাঝে মাঝে দমবন্ধ পরিবেশ শুরু হয়ে যায় হঠাৎ হঠাৎ। বিশেষত হয় হচ্ছে অমাবস্যা পূর্ণিমার দিনকে। আর মানে ঘরটা না হঠাৎ করে যেন মনে হবে খুব ভারী হয়ে গেছে ঘরটার মধ্যে, আর ঠিক সেই সময় একটা কেমন পচা গন্ধ আসে। আচ্ছা আচ্ছা। এবার মা তখন ওই ধুনো টুনো দিয়ে সমস্ত এটা করে জিনিসটাকে নর্মাল কিছুক্ষণ, মানে যতক্ষণ অমাবস্যাটা কেটে যায়, তারপর আস্তে আস্তে যে জিনিসগুলো আবার নর্মাল জায়গায় চলে যায়। কিন্তু কোথাও কিছু নেই, সমস্ত জায়গা পরিষ্কার, কিন্তু ওইরকম একটা পচা গন্ধ শুরু হয়ে যায়। মানে তোমার উপরে বেসিক্যালি কি পাঠানো হয়েছিল? দুটো প্রেত পাঠানো হয়েছিল, একটা মহিলা একটা পুরুষ। আচ্ছা, আর তোমার বাড়ির চারিদিকে যে ঘুরে, সেটা জিন, সেটা একটা জিন আছে, সেটা আমাদের ওই ফকির যে সে বলেছিল অনেক, কিন্তু উনি এতটাই ডেঞ্জার প্রকৃতির জিন, সেটা উনি সরাতে পারেননি, সেটাকে কেউই সরাতে পারছে না, ইনফ্যাক্ট এখনো পারছে না, এখনো পারছে না। অনেক কিছু করা হয়েছে কিন্তু ওনাকে সরানো যায় না। আবার একজন আমাকে বলেছে, মানে অতটা আমি বলবো না যে বিশ্বাস হবে বিশ্বাস হবে না, সে আমাকে ভালোবেসে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সে আমাকে ভালোবেসে রয়ে গেছে, সে আমাকে প্রোটেক্ট করছে। ওই জন্যই আমি তোমাকে বললাম যে প্রোটেক্টটা হয়তো মানে জিন করছে না আমার ওই ম্যাম করছে, আমি খুব কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে। এগুলো তো উত্তর পাওয়া যায় না ওরকম ভাবে। এখনো আমি খুঁজি যে কি, কে, কেন, কিন্তু মানে যদি কোনোদিনও আমার বাড়িতে আসো আমি তোমাকে দেখাতে পারবো। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি বলতো, আমাদের বাড়িতে এক বেল গাছ, তার পাশে কাঁঠাল গাছ, ওই দুটো গাছ কিন্তু বিশাল মানে পাতা ভর্তি গাছ নয় কিন্তু, হ্যাঁ, কিন্তু সন্ধ্যের পরে ওখানে এমন একটা অন্ধকার
জমা বেঁধে থাকে না, শত আলো দিয়ে ওই অন্ধকারটা কাটাতে পারি না। ওই অন্ধকারটা কিছুতেই সরে না ওই আচ্ছা। কোণাটাতে। আর ওই কোণাটাতে উনি বলেছিলেন কোনো কিছুর হাড় পোঁতা আছে। প্রায় যদি বলেছিল যে 10 ফুটের মতো যদি ওটাকে খোঁড়া যায়, ওইখান থেকে যদি ওই হাড়টা বার করে ফেলে দেওয়া যায়, তাহলে হয়তো এই যিনি রয়েছে তাকে সারানো যাবে, কিন্তু সেটা সম্ভব নয়। যদি তুমি ভাবো না, তোমার বাগানের মধ্যে যদি কেউ মানে আমি খুঁড়ি, সবাই তো জিজ্ঞাসা করবে যে কেন খুঁড়ছো, কি ব্যাপার, কিন্তু ওটা কাউকে প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। আর ওই জায়গাটাতেই একটা কেমন অন্ধকারের জটলা পেকে ওখানে বসে রয়েছে ইভেন এখনো? এখন স্টিল নাও এখনো। তুমি যদি চাও আমি ফটো তোমাকে তুলে পাঠাতে পারি, যে সব জায়গায় আলো দেখবে কিন্তু ওই পার্টিকুলার ওই জায়গাটা পুরো একটা অন্ধকার, ওখানে যেন কোনো আলো আসতে পারবে না। আমরা মানে বেলতলায় যেন প্রদীপ দিতে পারি না, ঘর থেকে বেরিয়ে প্রদীপ নিয়ে যাব, প্রদীপটা নিভে যায়। আমার মা যে কারণে এখন ঢাকনা দেওয়া প্রদীপ হয়েছে না, সেই প্রদীপ দিয়েও সন্ধ্যে দেওয়ার চেষ্টা করেছে, বাট নিভে যায়। মানে তোমার কাকা তোমার উপরে এই প্রেত চালানোটা করেছেন জমি জায়গাটার জন্য? হ্যাঁ, এখনো যেহেতু আমরা ওকে লিখে দেইনি, ও এখনো চালিয়ে যাচ্ছে। আর তোমাকে যেটা বলতে বলতে আমি কথাটা ঘুরে গেল, আমাদের কালী পুজোর আগে ভূত চতুর্দশী হয় তো, লোকে তো মাটির প্রদীপ দেয়। মাটির প্রদীপ কি লাল রঙের হয়, মানে ইট ইট কালারের হয়। তো আমাদের বাড়িতে বর্তমানে 3টে ছোট বাচ্চা রয়েছে, মানে আমার একটি সন্তান ছেলে, আমার দাদার টুইন্স, একটি ছেলে একটি মেয়ে। ওদের হওয়ার পর থেকেই মানে 2018 সাল থেকে এখনো পর্যন্ত পোড়া প্রদীপ পোড়া মানে কি, ছাই, প্রদীপের মধ্যে ছাই, সেই প্রদীপগুলো আমাদের ছাদের মধ্যে এসে পড়ে। কি করে আসে, কোথার থেকে আসে, প্রথম ভাবতাম যে কাকে এসে ফেলছে। কাকে এসে ফেললে তো 3টেকে এক জায়গায় সমানভাবে সাজিয়ে ফেলতে পারবে না। 3টে পুরো সাজানো প্রদীপ ছাদের ওইখানে পশ্চিম দিকের একটা কোণের মধ্যে রাখা থাকে এখনো পর্যন্ত। এই মানে 2023-এর কালী পুজোর দিন ভোরবেলাও গিয়ে আমরা সেম জিনিস পেয়েছি। মানে আমাদের খুব ভয় যে সমানে যে বলেছে না যে আমাদের বংশটা ধ্বংস করে দেবে, ওরা ওই টার্গেটে রয়েছে। তোমরা কোনো ভালো কাউকে করছো না কেন, ক্যান্সেল করছো না কেন, যে এইসবের থেকে মুক্তি দিতে পারবে তোমাদেরকে? দাদা বললাম তো, অনেক জনকে কনসাল্ট করেছি, ওই একজনই আমাদের বলেছিল তোমরা এর থেকে মুক্তি পেতে পারো, যে ওই হাড়টা মানে ওখানে একটা হাড় পোতা আছে। এবার বাড়ির লোক যদি তোমার শত্রু হয় দাদা, কি করে তুমি, আমার কাকা অবিলম্ব সবসময় আগে আসা যাওয়া ছিল, যখন আমরা এইসব জানতাম না, কখন এসে ও এই কাজটি করে রেখে গেছে আমরা তো কিছু জানতামই না। বাট খোঁড়াখুড়ি যদি উনি করেন তাহলে তো তোমরা জায়গাটা বুঝতে পারবে। আর যেখানে ইনি বলছেন যে এত ডিপে ওই হাড়টাকে পুঁতে রাখা হয়েছে, সেটা বুঝতে পারবে। আমরা না প্রত্যেক বছর মানে চিরকালই বেড়াতে যেতাম, বেড়াতে যাওয়ার সময় ওই কাকা এসে আমাদের বাড়িতে থাকতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছো? আমরা তারাপীঠ, পুরী, বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম, সেই সময় এসে কাকা থাকতো। তখন ওর কাজ সেরে চলে গেছে। কারণ দেখো, একজন হয়তো ভুল বলবে, আমরা এইটা নিয়ে 3-4 জনের কাছে গেছি দাদা, 3-4 জনই একটাই কথা বলেছে, তোমাদের বাড়ির লোক করেছে, তোমাদের ওই জমিতে যে থাকে সে করেছে। মানে এই যে টোটাল যে ঘটনাটা, মানে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ঘটনা, এখানে আমি একটা জাম্প স্কেয়ার টাইপের ফিল পেলাম। ওভারঅল যে ঘটনাটা আমি শুনে বুঝতে পারছি সেটা হচ্ছে যে তোমার লাইফ এখনো সাফার করছে। আর ইভেন তুমি এই যে টোটাল ব্যাপারটার মধ্যে ইনভলভ হয়েছো বা হয়ে গেছো, বা এটাই তোমার ডেস্টিনি ছিল, সেটা তোমাকে অনেকভাবে সাফার করিয়েছে। ইভেন তুমি যেটা বললে যে তোমরা যখন ঘুরতে যাওয়ার সময়
উনি এরকম টাইপের কাজ হয়তো করেছেন যেটা হয়তো খুব একটা ভালোভাবে জানা সম্ভব নয় তোমাদের। দেখো এগুলো তো Obviously. প্রত্যেকটাই মানে আমাদের কি বলবো মানে Assumption. অ্যাজাম্পশন। এবার কিন্তু একটা কথা বলো, মানে তুমি আমাকে যেটা বলছিলে তোমরা যখন ঘুরতে গেছিলে সেই সময় এরকম টাইপের একটা ব্যাপার উনি করতে পারেন। হুম তুমি আমাকে যে দীঘার ব্যাপারটা বলছিলে, তোমার হাজবেন্ডের সাথে তুমি গেছিলে দীঘাতে, হুম হুম Even তুমি এটাও আমাকে বললে কথা বলতে বলতে, যখন আমাদের কল রেকর্ডিং এর আগে কথা হচ্ছিল, যে তোমরা মুড়ি মুড়কির মতো দীঘা যাবে। তুমি আমাকে দীঘার ঘটনাটা একটু বলো, তাহলে আমি হয়তো এটার সাথে কোনো কানেকশন বুঝতে পারবো। ওখানে তো আমার বাড়িতে বন্ধন করে দিল, আমাকেও একটা মা কালীর যন্ত্র দিয়েছিল, আমি পড়ে থাকতাম বা এখনো পড়ে আছে জিনিসটা। এই জিনিসগুলো ঘটার পরে আমাকে কিছুদিন সাইকিয়াট্রিস্টের কাছেও হেল্প নিতে হয়েছিল, কারণ এত বেশি ভয় পেতাম, মানে নিজেকে একটা আলাদা জগতের মধ্যে গুটিয়ে নিয়েছিলাম। কোথাও যেতাম না, কোথাও বেরাতাম না, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতাম, কারোর সাথে সেভাবে কথা বলতাম না। ইনফ্যাক্ট শ্বশুর বাড়িতেও গেছি, শ্বশুর বাড়িতে গিয়েও ভয় পাচ্ছি। তখন আমার হাজবেন্ড বললো তোমার একটু কোথাও, মানে ডাক্তারও বলেছিল যে একটু কোথাও তোমার চেঞ্জের হলে হয়তো তোমার একটু মাথাটা ফ্রি হবে বলে আমরা দুজনে হঠাৎ করে ঠিক করি দীঘা যাব। কাছে পিঠের মধ্যে আর কোথায় যাই, চলো দীঘা যাব। কিন্তু কৌস্তব কি বলবো, আমার হয়তো সেখানে গিয়েও মুক্তি ছিল না। আচ্ছা আচ্ছা। আমরা দীঘাতে যাই, গিয়ে প্রথমে একটা হোটেলে ছিলাম। এবার হঠাৎ করে আমরা চেকিং করেছি যেদিন গেছি, ওই দিন রাতের বেলা বলছে আপনাদের রুম ছেড়ে দিতে হবে। তা বললাম রুম ছেড়ে দিতে হবে মানে মানে ওরা কেমন করে ট্র্যাপ আমাকে করেছে। কোথায় গেছিলে তোমরা? আমরা নিউ দীঘায় গেছিলাম, হোটেলটার নাম আমি বলছি না, ওখানে অনেক প্রবলেম থাকে। তা ওরা বলে রুম ছেড়ে দিতে হবে। এবার সন্ধেবেলা কোথায় রুম পাবো, যাই হোক হঠাৎই বলছে এটা? হঠাৎই ওরা বলছে রুম ছেড়ে দিতে হবে। তা কি করব, ওরা বললো আপনারা যে এই ক ঘন্টা থেকেছেন এটারও কিছু করতে হবে না, আপনারা আমাদের একটা প্রবলেম হয়েছে, আপনাদের রুম ছেড়ে দিতে হবে। তা আমরা তখন কি করব, একটু ওইদিকে ঘোরাফেরা করে একটা হোটেল আমরা পাই, 2-3টে হোটেলের পরেই নিউ দীঘাতে। সেই রুমে যেতে তারা খুব মানে আমাদেরও মাথায় অত কাজ করেনি, খুব সস্তাতেই একটা রুম পেয়ে যাই। তা আমার হাজবেন্ড বলে ঠিক আছে চলো। পেয়ে গেছি যখন আমরা ওখানে চলে যাই। তা গিয়ে ঘরটাতে ঢুকেছি, ঘরটাতে ঢুকতে যেন একটা কেমন একটা লাগলো। এছাড়া কি আর কোনো রুম নেই? 202 নম্বর রুম ছিল। আচ্ছা। তা যে আর কোনো রুম নেই, বলছে না দিদি এই অসময়ে তোমরা এসেছো, এই সময় এই ছাড়া রুম নেই। তা বললো তোমাকে আর অত চিন্তা করতে হবে না, এই রুমটাতেই চলো চলে যাই। তা আমরা গেছি। তা আমি ঘরে একা বসে আছি, বসে বসে টিভি দেখছি। আর ও তখন বেরিয়েছিল কয়েকটা জিনিস কিনতে, তুমি বুঝতেই পারছো যে কি জিনিস কিনতে ও গেছে। ওই গলা ভেজানোর জন্য আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। তা ও নিয়ে এসেছে, এসে ও ফ্রেশ হতে বাথরুমে যাবে, ও কিন্তু এত ভয়টাই কিছু পেত না জানো তো। ও আমাকে বলছে যে সুপ্রীতি তুমি একটু দরজার সামনেটা দাঁড়াবে। আমি বললাম দরজার সামনে দাঁড়াবো মানে তুমি বাথরুমে যাচ্ছ? বলে একটু প্লিজ দাঁড়াও না। তা আমি বললাম ঠিক আছে। আমি দাঁড়িয়েছি, ও ফ্রেশ ট্রেশ হয়েছে। তখন একটা ঘটনা ঘটলো, ধরো ও কিন্তু দরজাতে হাতও দেয়নি, কিছুই হয়নি। আমি ঠিক মানে দরজার অপোজিট পাশে দাঁড়িয়ে আছি, দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। এবার ও বলছে কি গো সুপ্রীতি ইয়ার কি করছো, তুমি দরজা বন্ধ করে দিয়েছো কেন, দরজাটা খোলো। আমি দরজা বন্ধ করেছি, তোমার মনে হয় আমি তোমার দরজা বন্ধ করে দেবো? বলছে তাহলে দরজাটা কে বন্ধ করলাম? তো দরজা বন্ধ করিনি, জাস্ট হাত মুখ ধুচ্ছি, তো মুখ উঠিয়ে দেখছি দরজা বন্ধ করে দিয়েছে। আমি বিশ্বাস করো আমি দরজা খুলিনি। আবার ঝগড়া শুরু দুজনের মধ্যে। ওকে ওকে। না আমি খুলিনি। তা যাই হোক, ও দরজাটা খুলে বেরিয়েছে। বেরিয়ে আমি দুজনের মুখোমুখি বসে কথা বলছি। এবার নিচেতেই রাখা ছিল 3টে বিয়ারের বোতল রাখা। বিশ্বাস করো কৌস্তব, আমরা কেউ পা নিচে করিনি, বোতল দুটো নর্মাল স্ট্যান্ডিং দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে 3টে বোতল পরেই ভেঙে গেল। অদ্ভুত ব্যাপার, 3টে বোতল পরেই ভেঙে গেল একসাথে।
ও বলে তুমি পা দিয়ে ফেলে দিলে। আমি বললাম সৈকত, আমি আর পাটা কোনো এর ভূতের পা নয় যে তুমি বেড থেকে এতটা দূরে রেখেছো আমি পা দিয়ে ঠেলে ফেলে দেবো, আর আমি তো পা বসে রয়েছি তোমার এখানে। তা ও বলে জানো তো সুপ্রীতি, আমার না ঘরটাতে কেমন একটা লাগছে। আমি বলছি কেন, তুমি এরকম বলছো? না তোমাকে বললাম না বাথরুমে যাচ্ছি, তুমি একটু দাঁড়াও। আমি বলছি কি গো, আবার কি কিছু এরকম ব্যাপার? তা বলছে না গো, আমরা না আজকে রাত্রে এখানে থাকি, আমরা কালকে না অন্য জায়গায় চলে যাব। যদি দীঘাতে রুম না পাই আমরা মন্দারমণি বা কোথাও চলে যাব, কিন্তু এই রাতটাই আমাদের কাছে বিশাল, মানে আমরা দুজনে ওয়েট করেছিলাম যে সকালটা হবে আমরা বেরিয়ে যাব। মানে তোমাদের বলেছে কালকে সকালে ছেড়ে দিতে? না, ওরা কেউ ছেড়ে দিতে বলেনি, মানে আমাদের দুজনেরই একটা এমন হচ্ছে যে বলছি আস্তে আস্তে তোমাকে বলছি। আচ্ছা বলো। কিচ্ছু বলেনি। আমরা রাত্রিবেলা তখন ও বললো যে যা 3টে বিয়ারই ভেঙে গেল, তাহলে চলো একটুখানি বিচে যাব, আর তার ফোন আবার আর 2টো কিনে নিয়ে আসবো, কিছুই তো রইলো না, পুরোটাই ভেঙে গেছে। ভালো কথা, ভেঙে গেছে ওগুলো আমরা একে বললাম, রুম সার্ভিসকে বললাম, ওরা আসবে আসবে করে ওরা আসলো না বলে আমরা চলে গেছি। তারপরে আমরা বাইরে ঘুরে টুরে ঘরে ঢুকছি, ঘর তালা তো চাবি খুলেছি, খুলে না যেন মনে হচ্ছে ভেতর থেকে কেউ আটকিয়ে রেখে দিয়েছে ঘরটা, কিছুতেই দরজা খোলা যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করছি, কিছুতেই দরজা খুলতে পারছি না। তারপর আমরা কি করবো, তখন ও খুব জোর ধাক্কা দেয়, তারপর দরজাটা খুলে যায়। তা আমরা ভেবেছি হয়তো যে এমনি ড্যাম্পের কারণে বা কিছু কারণে দরজাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু যখন দরজাটা খুললো না জোরে ধাক্কাতে, অ্যাজ ইফ মনে হলো কেউ ঘর ভেতর থেকে দরজাটা খুলে দিল। আচ্ছা মানে ও ধাক্কা দেবার, ও বলছে আমি কিন্তু ডোরটাতে টাচ করিনি সুপ্রীতি, তার আগেই দরজাটা খুলে গেল। এবার দুজনে ঢুকেছি, ঢুকে জাস্ট তারপর রাতে ডিনার করেছি, করে শুয়েছি। এবার সৈকত আমাকে বলছে যে মানে আমার হাজবেন্ডের নাম সৈকত, যে সুপ্রীতি তুমি হঠাৎ করে আমার পিঠের মধ্যে এরকম করছো কেন, মানে কি বলবো, মানে জোরে সুড়সুড়ি দিলে যেমন হয় না, কিন্তু আমার হাতে কোনো নখ নেই, তখন আমি নখ রাখি না। আমি বলছি কোথায়, আমি তোমাকে সুড়সুড়ি দিচ্ছি, আমি তো কোনো সুড়সুড়ি দিচ্ছি না বলে ও আমাদের যে ঘরের পাশে ব্যালকনি ছিল তাকিয়েছে, দেখছে দুজনকেও দাঁড়ানো। আমি না, ও আমাকে কিচ্ছু বলেনি, একটা কোনো টু শব্দ করেনি, মানে আমি ছিলাম ওই ব্যালকনির দিকে শোয়া, ও হঠাৎ করে আমার হাত ধরে টেনে উল্টো দিকে নিয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা, বুঝেছো? ও মানে আমি ব্যালকনির দিকে পিঠ করে শুয়েছিলাম আর ও সাইডের দিকে শুয়েছিল, আর ও যেই আমার দিকে ঘুরেছে, ঘুরলেই তো ওকে ব্যালকনির দিকে ওর নজরটা যাচ্ছে, দেখছে দুজন স্পষ্ট ছেলে দাঁড়ানো। ও একবারেই দেখেছে স্পষ্ট ছেলে দাঁড়ানো, ও তখন সাথে সাথে নিয়ে চলে এসছে, ঘরের লাইট জ্বালিয়েছে, লাইট জ্বলছে না। আমরা অন্য দেখছি যে বাইরের অন্য মানে পাশের হোটেলের লাইট জ্বলছে, কিন্তু আমাদের ঘরের লাইট জ্বলছে না। মোবাইলের টর্চ চালানোর চেষ্টা করছে, টর্চ জ্বলছে না। আর আমাদের দুজনের গা বিভৎস ভারী। এসিতে একটা তো ঘর ঠান্ডা হয়, কিন্তু ওই সময়টুকু মানে ঘরটা যেন মনে হচ্ছে আমরা কোনো ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে বসে আছি, এতটা ঠান্ডা হয়ে গেছে। আমরা দুজনকে দুজন জড়িয়ে ধরে বসে আছে, আর ও তখন সাথে সাথে হনুমান চালিসা পড়া শুরু করেছে। আচ্ছা, এবার তারপর হনুমান চালিসাটা পুরোটা পড়ার পর নর্মাল হয়, ঘরের আলোটা জ্বলে। এবার ও সাহস দেখাতে গেছে, দরজাটা খুলে দেখতে গেছে ব্যালকনিতে কি কোনো মানে এন্টিটি আইদার কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে, যে অনেক সময় তো বদমাইশি চোর ছেচর হতে পারে বলে ও খুলে দেখতে গেছে। ও দেখে এরকম ব্যালকনি দিয়ে এরকম উঁকি মেরেছে, ও বলছে রুবিতে আমাকে কে একজন ধাক্কা মারলো খুব জোর, জাস্ট ও মানে ওই গ্রিলটা ধরেছিল বলে ও পড়ে যায়নি, ওর পাটা কিছুটা উঠে গেছিল। তখন বলছে আমি আর এই হোটেলে থাকবো না,
আমার কাছে সম্ভব হচ্ছে না, আমরা এই হোটেলে আর থাকবোই না, সম্ভবই না। এবার ওকে, তারপরে আমরা দুজনেই বসে রয়েছি, সারাটা রাত ঘুমাতে পারছি না। আর আর আমার সেই সময় হঠাৎ করে মনে হচ্ছে আমার যেন কাঁধের মধ্যে কেউ নিঃশ্বাস ফেলছে, আলো জ্বলছে তার মধ্যে, আমার কাঁধের আচ্ছা, মধ্যে, ঘরের মধ্যে কেউ নিঃশ্বাস ফেলছে। আমি না মানে কি বলবো কৌস্তব, আমি খালি ঠাকুরকে ডাকছি যে তুমি সকালটা করে দাও। আর যেন মনে হচ্ছে ওই রাতটা এতটাই বড় যেন রাত কাটতেই চাইছে না। ওকে, ওকে, আর ওকে। কনস্ট্যান্ট কাচের টোকা মারা একটা আলাদা আওয়াজ, আর নখ দিয়ে আঁচড়ালে এক ধরনের আওয়াজ হয় জানো কাচের মধ্যে, ক্যাচ 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 করে, ওই রকম আওয়াজ পাচ্ছি। এই করতে করতে 4টে 4:30 বেজেছে, ভোর 4:30 ভোর 4:30 বেজে 4টে গেল। 4:30 জাস্ট বেজেছে। আর মানে আমরা অতটা ঠান্ডা বলে এসিটা অফ করে ফ্যান চালাতে গেছি, ফ্যান চলেনি। আমরা দেখিনি যে ওই রুমে ফ্যান চলছেই না, মানে ঢোকার পর চেকিং এর পর থেকে একবারের জন্য ফ্যান চলেনি। যেহেতু আচ্ছা, এসি চলছিল আমরা ওই জন্য আর অতটা গুরুত্ব দেইনি। ফ্যান এবার এসিটা অফ করার, ওই ঠান্ডার জন্য এসিটা অফ করে ফ্যান চালাতে গেছি, ফ্যান চলছে না। আমরা ভোর 4:30-র সময় দুজনে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি, আমি বাড়ি যাব। আমি তো রীতিমতো কাঁদছি, ওরও চোখ মুখ একদম শুকিয়ে গেছে। বাড়ি যাব আর কোথাও না, তুমি আমাকে রিফ্রেশ করার জন্য দীঘাতে নিয়ে এসছো। আর দীঘা আমরা এতটাই যাই, আমি এখানে বসে বসে তোমাকে বলে দেবো কোন গলিতে কি কি আছে। আচ্ছা, চেনা পুরো। আমার পুরো চেনা, আমার ওখানে পুরো চেনা। তারপরে আমরা একটু এগিয়ে এসে ওখানে ছোট ছোট ভ্যানগুলো হয় না, এবার ওই ভ্যানে উঠেছি। তখন মানে ওরা প্রথমে নিচ্ছিল না, তারপর বলেছে দেখুন আমরা এরকম আইদার বাস স্ট্যান্ড যাবো না তো ট্রেন ধরবো, ট্রেনের স্টেশনে যাব, নিয়ে চলুন। তা তখন বলছে এত রাতে তোমরা কোন হোটেল থেকে চেক আউট করেছো? যে মানে আমাদের যে দুদিনের হোটেল রুম ভাড়া ফেয়ার দেওয়া ছিল, সেই টাকাটাও আমরা করিনি। সকালবেলা নাইনি, রিসেপশনে আমরা বলেছি এই যে আপনাদের চাবি রইলো। তখন বলছে আপনারা কোথায় যাচ্ছেন? না আমরা থাকতে পারছি না। ওরা আর একটা আমাদের সাথে কোনো কথা বলেনি, আমরা থাকবো না। আর আমার হাজবেন্ডের চোখ মুখ এমন হয়ে গেছে, ওরা বুঝেছে যে যদি ঘাটায় তো জিনিসটা অনেক বড় জড় কিছু হয়ে যাবে। তখন আমরা গাড়িতে উঠেছি, তখন বলছে আমরা তো ওই অমুক হোটেলে ছিলাম। তখন না রিক্সাওয়ালাটা চালাতে চালাতে থেমে গেছে, থেমে গিয়ে বলছে দাদা তুমি আর অন্য কোনো হোটেল পাওনি, তুমি ওই হোটেলে উঠেছো? তখন বলছে দেখো আমরা আগে অন্য একটি হোটেলে ছিলাম, এরকম প্রবলেম হতে আমরা ওই হোটেলে গিয়ে উঠেছি। বলছে তোমরা খবর টবর দেখো না? দেখে তো মনে হচ্ছে তোমরা শহরেরই লোক, কলকাতার লোক তো তোমরা। আমি বলছি হ্যাঁ আমরা কলকাতাতেই থাকি। তখন বলছে যে তোমরা খবরের কাগজে কিছু পড়োনি? আমি না তো। বলছে যে ওই ঘরে তো দুটো ছেলে বোম্বে থেকে পালিয়ে এসে একই ফ্যানের মধ্যে দুজন গলায় দড়ি দিয়েছিল, আর তোমরা যে রুম নাম্বার বলছো সেই রুম নাম্বারে এই ঘটনাটা ঘটেছিল। একই ফ্যান থেকে দুজনে গলায় দড়ি দিয়েছিল? হ্যাঁ, বলছে ছেলে দুটো নাকি বলতে মানে খারাপ লাগে গেছিল। আচ্ছা, ওরা বাড়ির থেকে মেনে নেয়নি বলে ওরা পালিয়ে এখানে আসে। আর একজনের বাবা একটু মানে কি বলবো মানে মানে তার ক্ষমতা ছিল, ক্ষমতাবান মানুষ ছিল, ক্ষমতাশীল ছিল বলে তারা জেনে গেছিল তার বাবা যে ওরা এখানে এসছে, ওদের নিয়ে যাবে বলে ওরা দুজন এইভাবে সুইসাইড করে। তখন ভদ্রলোক এমন রিক্সায় মানে রিক্সা চালক যিনি ছিলেন উনি আমাদের পেপারটা খুলে পর্যন্ত দেখিয়ে দিয়েছে, এই দেখো তোমরা জেনে শুনে। আমরা জানলে কি কোনোদিনও আমরা ওই রুম নেই? বুঝতে পারছি পুরো বিষয়টা। বাট তোমার কি মনে হয়েছে যে তোমার বাড়ির ঘটনার সাথে এটা, আমি বুঝতে পারছি যে একটা কানেক্টেড ঘটনা, বাট তোমার বাড়ির ঘটনার সাথে এটা কিভাবে কানেক্টেড?
দেখো, দুটো ছেলে যেটা বাইরে ছিল মানে সৈকত যাদের দেখেছিল তাদের তো আমি সেভাবে দেখিনি। বাট আমার কেন জানি না মনে হয় যে আমাকে ওই যে ঘাড়ে নিঃশ্বাস পড়ছিল, সেই নিঃশ্বাসটা যেন আমার ওই বাড়ির এই যে আমাদের চারপাশে ঘুরে বেড়ায় তার মতোই লেগেছিল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানুষের সাথে থাকতে থাকতেও যেমন মানুষের চলাটা বোঝা যায়, ঠিক মানে ও তো আমাকে মানে আমাদের তো বলেই ছিল যে বাড়ির তোমার ঘরের মধ্যে হয়তো সে তোমাকে ঢুকবে না, তোমাদের বেডরুমে সে আসবে না, কিন্তু তোমরা যেখানে যাবে তোমাদের পেছন পেছনই চলবে। না তো তুমি ভাবো না একটা জিনিস, আমরা একটা ভালো হোটেল নিলাম, সেই হোটেলটাতে কোনোদিনও শুনেছো যে সন্ধ্যাবেলা বলছে তোমাদের চেক আউট করে দিতে হবে? সন্ধ্যেবেলার চেক আউটের সিনটা কি ছিল? হয়তো ওই হোটেলে হয়তো কিছু ভালোভাবে ঘরটার বন্ধন ছিল বলে সে এন্ট্রি পাচ্ছিল না বলে সে অন্য জায়গায় আমাদের টানছিল, যেখানে সে অবারিত দ্বারে ঘোরাফেরা করতে পারে। বুঝেছো? আমরা ওই হোটেলটাতে হয়তো অনেকে তো ভালো করে সমস্ত বাঁধন দিয়ে ঘরটর রাখে, কারণ এখন তো অনেক কিছুই দীঘার শোনা যায়, হয়তো সেই হোটেলটাতে ভালো করে প্রোটেকশন ছিল, সেই জন্য তার আসতে অসুবিধা হচ্ছিল। আমাকে অনেকেই বলেছে যে এই যে আমাকে এই বাড়ি আসা, আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করে যে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম না, এইটা হচ্ছে পুরো আমাকে একটা ট্র্যাপের মধ্যে দিয়ে নিয়ে এসছে। আর সাডেনলি শুরু হয়েছে ব্যাপারটা? সাডেনলি শুরু হয়েছিল, মানে আমি ওই বাড়ি থাকলে হয়তো ওদের কিছু প্রবলেম হচ্ছিল, কারণ আমার ওই বাড়িতে না স্থাপিত মা কালী আছে, আমার শ্বশুর বাড়িতে স্থাপিত মা কালী আছে, যেখানে প্রত্যেক ভাদ্র মাসে পুজো হয় বড় করে, বাৎসরিক পুজো। আচ্ছা আচ্ছা, মানে ওভারঅল যে ব্যাপারটা আমি বুঝতে পারছি লাইফে এইসব অ্যাঙ্গেল থেকে, মানে তোমাকে যে জ্বলন বান মারার কথা বলছো বা এরকম প্রেত চালানোর কথা বলছো, ঠিক আছে, সেই জায়গাগুলো খুবই ডিফিকাল্টির মধ্যে দিয়ে গেছো। মানে ইভেন শুধুমাত্র এগুলো না, তুমি সাইকোলজিস্ট বা সাইকোলজিস্টও দেখিয়েছো, মানে এই কারণে দেখিয়েছো যে ভয়টা তোমার মধ্যে দিয়ে কখনো বেরিয়ে যাচ্ছে না, বা ইভেন এখনো তুমি ফিল করো। হ্যাঁ, বিশেষ করে মানে আগে যেমন প্রচন্ড ভয় পেতাম, মানে একটা কিছু আওয়াজ পেলেই যেন ভেতরটা কেঁপে উঠতো, গাটা কাঁটা দিয়ে উঠতো, এখন সেটা অনেকটা কমেছে, কিন্তু যে একেবারে চলে যাবো বা একেবারে রিলিফ, যেমন আর 5টা মানুষ খুব রিল্যাক্সে চলে, সেই রিল্যাক্সেশনটা আমি পাই না। আমার যেন মনে হয় সবসময় কেউ একজন আছে আমার সাথে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে সেটা কিন্তু শেয়ার করে দেবেন, এবং কীরকম ধরনের ঘটনা কিউরিওফাইটে শুনতে চান সেটাও জানাবেন। আপনারা যদি আমার দ্বিতীয় চ্যানেলে নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব রিলেটেড যে এপিসোডটা এসেছে সেটা শুনতে চান, সেটা জানতে চান সেটার ব্যাপারে, যার মাধ্যমে নিজেই আপনারা নিজের ভবিষ্যৎ গণনা করতে পারবেন, ডেফিনেটলি চেক আউট করুন। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে রাখলাম। আপনারা নিজেদের ঘটনাও শেয়ার করতে পারেন ইমেল করে অথবা ইনস্টাগ্রামে, তারও লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।